ভাই একটা কথা বলতেই হয় যে এলিয়েন আর্থ একদম সেরা। আপনি যদি একটা জমজমাটি সাইফাই সার্ভাইভাল হরর কিছু দেখতে চান তো আমি আগেই সাজেস্ট করবো এলিয়েন সিরিজের সিনেমাগুলো। আর তারপর যদি তাদের কোনো সিরিজ আসে সেটা কি আমি মিস করতে পারি? একদমই না। তবে এই সিরিজটার গল্পটাকে বোঝার জন্য কি আগের স্টোরিগুলো দেখার প্রয়োজন আছে? একদমই না। হ্যাঁ, অবশ্যই আগের সিনেমাগুলো দেখা থাকলে আপনার এই সিরিজটাকে বুঝতে একটু সুবিধা হবে, তবে যাদের দেখা নেই তাদের কোনো চিন্তা নেই, আমি আছি কি করতে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি যদি এরকম সাইফাই রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন তো সম্পূর্ণ এলিয়েন সিরিজের একটা আলাদা প্লেলিস্ট আমার বানানো আছে, সেটা চেক আউট করতে একদমই ভুলবেন না। তো আর সময় নষ্ট কিসের? হে গাইস, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি এলিয়েন আর্থ টিভি সিরিজটাকে আমি সম্পূর্ণ এক্সপ্লেইন করব। তো গল্পের সময়কাল হচ্ছে 2120, অর্থাৎ ফিউচার, এবং মানুষেরা তখন হিউম্যান ইভলিউশনের এক অন্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মানুষেরা অমরত্বের খোঁজ করছে এবং তিনটে ভাবে মানুষেরা এটাকে অ্যাচিভ করার চেষ্টা করেছে। একটা হচ্ছে সাইবর্গ, যার শরীরের অর্ধেক মাংস অর্ধেক মেশিন। তারপর আছে সিন্থ, যারা বেসিক্যালি অ্যান্ড্রয়েড অর্থাৎ এআই দ্বারা চালিত। তাদের মধ্যে না কোনো হিউম্যান ইমোশনস বা কোনো হিউম্যান কোয়ালিটি আপনি খুঁজে পাবেন না। আর সবার শেষে আছে হাইব্রিডস, যার সম্পূর্ণ শরীরটা একটা রোবটের, একটা সিনথেটিক, কিন্তু তার স্মৃতি, তার ব্রেন, তার কনসিয়াস একটা আসল মানুষের। তো গল্পের শুরুতেই আমরা একটা বৃহৎ স্পেস ভেসেল দেখতে পাই, যেটার নাম হচ্ছে USCSS ম্যাগিনট, যেটাকে বানিয়েছে ওয়েল্যান্ড-ইউটানি কোম্পানি। মোটামুটি এলিয়েন সিরিজের সিনেমাগুলো দেখে থাকলে ওয়েল্যান্ড-ইউটানির নাম আপনারা বহুবার শুনেছেন। তারা এরকম বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচা করে যাচ্ছে এইরকম ডিপ স্পেস ভেসেলগুলোর উপরে, যেটার মাধ্যমেই তারা এই সুদূর মহাবিশ্বের এক কোণা থেকে কিছু স্পেসিমেন নিয়ে আসছে পৃথিবীতে। স্পেসিমেন অর্থাৎ এলিয়েন্স। শিপের বহু ক্রিউ মেম্বার তারা ঘুম থেকে উঠেছে, যারা প্রায় 65 বছর ক্রায়োস্লিপের মধ্যে ছিল। অবশ্যই ডিপ স্পেস ট্রাভেল, যেটাতে কয়েক দশক লেগে যায়, ততদিন তো আপনি জেগে থাকবেন না। তো সেই কারণে তারা ক্রায়োস্লিপের মধ্যে থাকে, যেখানে মানুষদের এজিংটাও অনেক স্লো হয়, মানুষরা বুড়ো হয় না। প্রত্যেকেই ঘুম থেকে উঠেছে, পৃথিবী পৌঁছাতে তাদের আর অল্প কয়েক মাস লাগবে। তবে শিপে হয়েছে কিছু সমস্যা, তাদের অনেক ফিউল নষ্ট হয়ে গেছে, কমিউনিকেশনের কিছু সমস্যা হচ্ছে, এবং সেটা কেন হচ্ছে সেটা জানার জন্য যে লগ ডাটাগুলো রয়েছে সেটাও করাপ্ট হয়ে গেছে। তাদের এখন খুব সাবধানে চলতে হবে, ফিউল বেশি খরচ করা চলবে না। অনেকে তো এই কথাও বলে যে সেই শিপের মধ্যে যে প্রাণীগুলো রয়েছে, যে এলিয়েন্সগুলো রয়েছে, সেগুলোর সাপোর্ট বন্ধ করে দেওয়া হোক। তবে সেখানে আরেকজন মেম্বার, যার নাম হচ্ছে মরো, সে জানায় যে না, কারণ সেই স্পেসিমেনগুলোকে পৃথিবীতে নিয়ে যাওয়াই হচ্ছে মেইন মিশন তাদের। এই যে মরো নামক এই মানুষটাকে আমরা দেখছি, এ হচ্ছে একটা সাইবর, যে অর্ধেক মানুষ অর্ধেক মেশিন, আর সেই কারণেই বাকি মানুষগুলো তাকে নানান টিপ্পনি কাটছে। আসলে ব্যাপার হচ্ছে সেই এলিয়েনগুলোকে ধরার জন্য বহু মানুষ নিজেদের জীবন দিয়েছে, এবং সেই মানুষগুলো তো সেটা ভুলে যায়নি। তারা এটাই আলোচনা করছে যে এতগুলো মানুষের যে জীবন গেল, এই বৃহৎ কোম্পানি কি সেটার দাম দিতে পারবে? মানুষদের সেফটি নিয়ে তাদের কোনো চিন্তা নেই, বরং সেই এলিয়েনগুলো কিভাবে নিরাপদে সেফলি পৃথিবীতে যাবে সেটা নিয়ে তাদের চিন্তা। তবে কেন প্রয়োজন এই এলিয়েনগুলো তাদের? এর অ্যান্সার আমরা আগের এলিয়েন সিনেমাগুলোতেও পেয়েছিলাম, যে মানুষেরা বা সেই ওয়েল্যান্ড-ইউটানি কোম্পানি সেটাকে ওয়েপনাইজ করার প্ল্যান করছিল, অর্থাৎ এই এলিয়েন্সগুলো অস্ত্রের মতন কাজ করবে। সেখানে সেই এলিয়েন্সগুলোর মধ্যে একটা চোখের মতন এলিয়েন রয়েছে, জাস্ট একটা চোখের মতন দেখতে, প্যারাসাইট, এবং এটা এই সিরিজের সব থেকে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তারপর সেখানে ফেস হাগার্সও রয়েছে। এই ফেস হাগার্সগুলো লাইফ সাইকেলও আমরা আগের সিনেমাগুলোতে দেখেছিলাম, যদি আপনার মনে না থাকে বা যদি না জানেন তো বলে দিই। বেসিক্যালি ডিম থেকে এই ফেস হাগার্সগুলো বেরোয়, যারা সরাসরি মানুষ বা অন্যান্য কোনো প্রাণীর মুখে জড়িয়ে দেয় এবং তার শরীরের ভেতরে ডিম বা লার্ভা কিছু একটা পেড়ে দেয়, এবং পরে সেটা একটা এলিয়েনের আকার নেয় এবং মানুষদের বুক চিরে বেরিয়ে আসে। সেই কারণে সেটাকে বলা হয় চেস্ট বাস্টার। বোঝা গেল? এই ফেস হাগার্সগুলোর একটাই কাজ হচ্ছে যে কোনো একটা প্রাণীকে খুঁজে তার ভেতরে ডিমটা পেড়ে দেওয়া, দ্যাটস অল। তারপর আবার সব মেম্বাররা ক্রায়োস্লিপের মধ্যে চলে যায়। অন্যদিকে পৃথিবীতে আমরা একটা বড় আইল্যান্ড দেখতে পাই, যেটাকে নেভারল্যান্ড বলা হয়, এবং সেই আইল্যান্ডের রাজা হচ্ছে বয় ক্যাভিলিয়ার, যে প্রোডিজি নামে একটা কোম্পানি চালায়। অ্যাকচুয়ালি গোটা বিশ্বে টোটাল 5টা বড় কোম্পানি রয়েছে যারা এই বিশ্বটাকে রাজ করছে। আমরা মানুষদের কথা শুনে এইটুকুনি তো বুঝতে পেরেছি যে মানব সভ্যতা ব্যর্থ হয়েছে। এখন এই $বিলিয়ন ইন্ডাস্ট্রিগুলো পৃথিবী চালাচ্ছে। তাদের মধ্যে একটা হচ্ছে প্রোডিজি, যে এই বৃহৎ আইল্যান্ডে নানান এক্সপেরিমেন্ট করছে। কি এক্সপেরিমেন্ট? তারা প্রথম হাইব্রিড বানানোর চেষ্টা করছে, যেটা এই মানব জাতির লিমিটকে আরো ফার্দার পুশ করবে। এবং আমরা এই এলিয়েন সিরিজের প্রত্যেকটা সিনেমাতে এটাই তো দেখে এসেছি, যে এই সিনেমাগুলো প্রতিবার মানুষদের লিমিট, মানুষদের বিশ্বাস, এমনকি মানুষদের অস্তিত্ব, প্রত্যেকটা জিনিসের উপরে প্রশ্ন তোলে। আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে মার্সি, যে সম্ভবত একটা ক্যান্সার পেশেন্ট, যে বেশি দিন বাঁচবে না, তার হাতে নেই সময়। তবে বয় ক্যাভিলিয়ার সে জানায় যে এই এক্সপেরিমেন্টের পরে হয়তো মার্সি আর একটা নতুন সুযোগ পাবে, আর একটা নতুন শরীর পাবে।
মার্সি তার নিজের অতীতটাকে ভুলে যেতে চায়, সেই কারণে সে জানায় যে তাকে এবার থেকে সবাই ওয়েন্ডি বলে ডাকবে। আমরা দেখতে পাই তারপর প্রসেস শুরু হয় এবং মার্সির সম্পূর্ণ স্মৃতিটাকে আর একটা আলাদা সিনথেটিক রোবটের মধ্যে ট্রান্সফার করা হয়। তাদের এই এক্সপেরিমেন্ট সফল হয় এবং মার্সি আর একটা নতুন শরীর পেয়ে যায় এবং একই সাথে একটা নতুন নামও পেয়ে যায়, অর্থাৎ ওয়েন্ডি। এই সিনথেটিকগুলো মানুষদের মতন না, তারা হাঁপায় না, তাদের স্ট্রেংথ স্ট্যামিনা কয়েক গুণ বেশি মানুষদের থেকে। প্রথম ওয়েন্ডি বলে, আমি তাকে এখন ওয়েন্ডি বলেই ডাকবো, সে কিছু প্রবলেম ফেস করছে কারণ এটা তার নতুন শরীর। তাকে একটা অ্যাডাল্ট শরীর দেওয়া হয়েছে, অর্থাৎ ভেতরে তার বয়সটা তো কম, তবে তার বডিটা একটা অ্যাডাল্ট মেয়ের, সেই কারণে কিছু কমপ্লিকেশন সে ফেস করছে। তবে সে একা না, ডক্টর ডেম জানায় তাকে যে এরকম আরও বহু বাচ্চার উপরে এক্সপেরিমেন্ট হবে, তারাও প্রত্যেকে এরকম আবরণ রোগে ভুগছে এবং তাদেরকেও একটা নতুন সুযোগ দেওয়া হবে। ওয়েন্ডি কি পারবে তাদের একটা বড় বোন হয়ে দেখাতে? ওয়েন্ডি হ্যাঁ বলে দেয়, সে খুবই হ্যাপি এবং তারপর সেই প্রসেস শুরু হয়। একটার পর একটা বাচ্চাকে তাদের নতুন শরীর দেওয়া হয়। এখানে একটা জিনিস ভুলে গেলে চলবে না যে এরা প্রত্যেকেই কিন্তু সিনথেটিক। অবশ্যই একটা আসল মানুষের স্মৃতি তার মধ্যে রয়েছে, কিন্তু তার ইমোশনগুলো কিভাবে কাজ করবে, রাগ, আনন্দ, প্রত্যেকটা জিনিস তো আমাদের হরমোনের উপরে নির্ভর করে এবং এই সিনথেটিক বডি হরমোন তো প্রডিউস করতে পারবে না, সেই কারণে সেগুলো আর্টিফিশিয়ালি তাদের মধ্যে ইনস্টল করা হবে। তো স্বাভাবিকভাবেই তারা প্রত্যেকেই হচ্ছে প্রোটোটাইপ, নানান সমস্যা তাদের মধ্যে আসবে, এটা খুবই স্বাভাবিক। অন্যদিকে আমরা যে বৃহৎ সেই স্পেস ভেসেলটা দেখেছিলাম USCSS ম্যাগিনট, সেখানে হয়ে গেছে আর এক কাণ্ড। যে স্পেসিমেনগুলো নিয়ে যাচ্ছিল তারা সেই শিপের মধ্যে তারা কোনোভাবে লুজ হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে, যার কারণে ক্রুয়ের ম্যাক্সিমাম মেম্বাররা মারা গিয়েছে। আমরা মরো নামক সেই সাইবর্গটাকে দেখি যে সেখানে রিপোর্ট করছে যে সব ক্রু মেম্বাররা নাকি মারা গেছে, কিন্তু ক্যাপ্টেন জোয়া তখনও জীবিত ছিল, কিন্তু মরো দরজাটা খোলেনি, যার কারণে একটা বৃহৎ এলিয়েন যাদেরকে জেনোমর্ফ বলা হয় সে এসে ক্যাপ্টেন জোয়াকে হত্যা করে দেয়। সেই শিপের মধ্যে অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা তো আমরা জানি না, তবে এইটুকুনি দেখতে পারি যে মরো একটা ছোট ইম্প্যাক্ট রুমের মধ্যে ঢুকে পড়ে যাতে সেই শিপটা ক্র্যাশ হলে তার যাতে কোনো ক্ষতি না হয়, এবং সেই শিপটা সরাসরি পৃথিবীর দিকে এগোচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা পৃথিবীতে ক্র্যাশ করবে। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে জোসেফ হার্মিট, জোসেফ বলেই ডাকছি আমি তাকে। সে হচ্ছে একজন মেডিক যে নিউসিয়ামের প্রোডিজি সিটিতে বসবাস করে। নিউসিয়াম হচ্ছে এই পৃথিবীর একটা রিজন, যেমনটা বললাম পৃথিবী আর আগের মতন নেই, আগে দেশ বলে আমরা যেটা চিনতাম তেমনটা আর নেই। এই বৃহৎ প্রোডিজি কোম্পানির একটা নিজস্ব শহরও রয়েছে, সেই প্রোডিজি সিটি, সেখানকারই এক ডাক্তার হচ্ছে সে, একই সাথে সে কিন্তু ওয়েন্ডির ভাই, যার উপর ওয়েন্ডি অনেক দূর থেকে নজর রাখছে। যেমনটা জানি ওয়েন্ডি কিন্তু এখন আর মানুষ না, সে একটা হাইব্রিড, একই সাথে তার মধ্যে ইনস্টল রয়েছে এক টাইপের সুপার কম্পিউটার, যার কারণে চারপাশে থাকা ওয়্যারলেস নেটওয়ার্ক এবং গোটা শহর জুড়ে থাকা বিভিন্ন সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস তার কাছে রয়েছে, এবং সেগুলো ইউজ করেই সে তার ভাইকে দেখছে। সে তার ভাইকে খুব ভালোবাসে এবং তাকে খুবই যেন মিস করে, কারণ সারাদিনই সে এই কাজটাই করে, তার ভাইকে দেখতে থাকে। তো যাই হোক, পরের দিন সকালবেলা জোসেফ প্রতিদিনের মতনই নিজের কাজে যাবে, তবে সেই মুহূর্তে সে আকাশে দেখতে পায় একটা বৃহৎ শিপ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এটাই হচ্ছে সেই USCSS ম্যাগিনট, যেটা সেই প্রোডিজি সিটিতে এসে ক্র্যাশ করে। একটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট হয়, যার ফলে বহু মানুষ মারা যায়। জোসেফ তার সম্পূর্ণ টিম নিয়ে বেরিয়ে পড়ে সেই ক্র্যাশ সাইটে, কারণ সেখানে এখন মেডিকের প্রয়োজন। সেই বহুতল বিল্ডিংয়ের মধ্যে শিপটা ক্র্যাশ করেছে এক টাইপের টাওয়ারের মধ্যে, যার ফলে সেই স্থানটা সম্পূর্ণভাবে আনস্টেবল রয়েছে। মেডিকদের সেই স্থানে ঢুকে মানুষদের উদ্ধার করাটাও খুবই কঠিন। অন্যদিকে ওয়েন্ডি যে তার ভাইয়ের উপরে নজর রাখছিল, সে সেই জিনিসটা দেখতে পায়। সে সরাসরি চলে যায় তাদের বস বয় ক্যাভিলিয়ারের কাছে। ওয়েন্ডি জানায় যে সে এই কাজটা করতে পারবে, সেখান থেকে মানুষদের উদ্ধার করে আনতে পারবে। তবে মানুষদের উদ্ধার করাটা মিশন না। বয় ক্যাভিলিয়ার তার তো লোভ পড়েছে সেই শিপটার ভেতরে থাকা জিনিসগুলোর মধ্যে। সে জানে না সেই শিপের মধ্যে কি কি আছে, তবে যেটাই আছে সেটা এখন তার, কারণ সেই শিপটা তার এলাকায় এসে ক্র্যাশ করেছে। ওয়েন্ডি জানায় যে সে অন্যান্য মানুষদের থেকে স্ট্রং, অনেক ফাস্ট, তো সে এবং তার গ্রুপ খুব কম সময়ের মধ্যেই সেই শিপের মধ্যে থাকা কার্গোগুলোকে সিকিউর করতে পারবে, যেটা শুনে বয় ক্যাভিলিয়ার রাজি হয়ে যায়। চলো দেখাই যাক যে তার বানানো এই আবিষ্কার কেমন রেজাল্ট দিতে পারে। আর কি অন্যান্য বাচ্চাদের নিয়ে, মানে অন্যান্য হাইব্রিডদের নিয়ে ওয়েন্ডি চলেছে সেই ক্র্যাশ সাইটের উদ্দেশ্যে। সেখানে আরেকজন সিনথেটিকও কিন্তু উপস্থিত ছিল, যে এই হাইব্রিডদের সম্পূর্ণ কাজকর্মগুলোর উপরে নজর রাখছে। তার নাম হচ্ছে কির্শ। অন্যদিকে সেই শিপের মধ্যে মরো নামক যে সাইবর্গটা ছিল, সে তো ইম্প্যাক্ট রুমের মধ্যে লুকিয়ে ছিল, যার ফলে শিপ ক্র্যাশ হওয়াতে সে একদম জীবিত রয়েছে। যদিও বাকি ক্রুরা তো অনেক আগেই মরে গেছে সেই জন্তুটার হাতে। মরোর এখন মেইন মিশন হচ্ছে সেই শিপের মধ্যে থাকা সব স্পেসিমেনগুলোকে সিকিউর করা। অন্যদিকে প্রোডিজির অন্যান্য ফোর্সরাও কিন্তু সেই শিপের মধ্যে ঢুকে পড়েছে। তবে মরো যথেষ্ট স্মার্ট, পিছন থেকে বন্দুকের ভয় দেখিয়ে সেই দুজন সৈন্যর হাতটা বেঁধে দেয়। তারপর সেখান থেকে চলে যায় পালিয়ে যাওয়া অন্যান্য এলিয়েন্সগুলোকে খোঁজার জন্য। যদিও ম্যাক্সিমাম যেসব এলিয়েন স্পেসিমেন্সগুলো রয়েছে সেগুলো ইনট্যাক্ট রয়েছে, মানে তারা বাইরে ছাড়া পায়নি।
তবে সেখানে এক পোকার মতন এক টাইপের স্পেসমেন ছিল যেটাকে সেই অনেকটা রক্তচোষা টিকের মতন দেখতে, যেটাকে স্পিসিস 19 বলা হয়, সেটা লুজ হয়ে গেছিল, যেটা সরাসরি সেই সৈন্য দুটোর গায়ের উপর চলে আসে। আমরা দেখতে পাই যে সেই টিকের মতন স্পিসিসটা সেই সৈন্যগুলোর রক্ত চোষা শুরু করে। অন্যদিকে বাকি সৈন্যরাও সেই শিপের অন্যান্য রুমগুলোতে পৌঁছাচ্ছে। তারা সেই ক্রায়ো রুমটাতে গিয়ে পৌঁছায় যেখানে মানুষেরা শুয়েছিল। সেখানে তারা এমন কিছু মানুষদের মৃতদেহ দেখতে পায় যারা সেই ক্রায়ো শিপের মধ্যেই মারা গেছে, এবং অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে এই শিপ ক্র্যাশ হওয়ার কারণে তারা মারা যায়নি, তাদের বুকটা ফেটে যেন কিছু একটা বাইরে বেরিয়ে গড়াগড়ি মারতে মারতে গেছে। বলে একটু আগে আপনাদের বলেছিলাম যে সেই চেস্ট বাস্টারগুলো হয় না, যারা মানুষদের বুকটা চিরে বাইরে বেরোয়, সেটাই বেরিয়েছে অবশ্যই। আর সেটা যেহেতু বাইরে বেরিয়ে গেছে, তার মানে সেটা এতক্ষণে বড় হয়ে বাইরে ঘোরাফেরা করছে। ইয়েস, সেই চেস্ট বাস্টারগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে একটা জেনোমরফের আকার নেয়। অন্যদিকে ওয়েন্ডি, সে তো শিপে করে যাচ্ছে সেই ক্র্যাশ সাইটে, কারণ সে তার ভাইকে নিয়ে খুবই চিন্তিত। তার ভাইয়ের জন্যই তো সে সেই স্থানে যাচ্ছে। বলে তখন কির্শ তাকে একটা ফ্যাক্ট শোনায় যে একদা মানুষেরা একটা খাদ্যই তো ছিল, মানুষদের থাকার জায়গা ছিল না, জাস্ট অন্যান্য জন্তুরা মানুষদের শিকার করে খেয়ে নিত। তবে একদা মানুষরা আরো স্মার্ট হয়, আরো ইভলভ হতে থাকে, এবং একটা সময় মানুষরা ডিসাইড করে যে আমরা আর কারুর খাদ্য হব না। আর এইভাবেই মানুষরা সম্পূর্ণ বিশ্বটাকে জয় করে নেয় এবং এখন মহাকাশে পাড়ি দিয়েছে। তবে এই অ্যানিম্যাল কিংডমের একটাই তো রুলস, যে কেউ না কেউ কারো না কারোর থেকে তো বেটার হবে। আমরা যেমন জন্মেছি আমরা তেমনি মরবই। অবশ্যই পৃথিবীর কোনো প্রাণীর হাতে হয়তো মরবো না, তবে এই বৃহৎ মহাবিশ্ব খালি তো নয়। ওয়েল, তার এই কথাগুলো থেকে আমাদের বুঝিয়ে দেয় যে এই সিন্থগুলোর মেন্টালিটি কেমন টাইপের। অবশ্যই তাদের কোনো ব্রেন নেই, তাদেরকে যেভাবে প্রোগ্রাম করা হয়েছে তারা সেই কাজটাই করে। আর এইটাই মানুষদের কিন্তু সব থেকে বড় ব্যর্থতা, যেটা আমরা পুরনো এলিয়েনের সিনেমাগুলোর, প্রমিথিয়াস, এলিয়েন কভেনেন্ট সব কিছুতে দেখেছি, যে এই সিন্থগুলোই সব ধরনের ঝামেলাগুলো পাকায়। কেন জানেন তো? কারণ তারা পারফেক্ট, তারা তাদের ডিউটিটা পারফেক্টলি করে। তাদের যে কাজটা দেওয়া হয়েছে সেটাকেই তারা করে, তারা মাথা দিয়ে চিন্তা করে না। গোজামিল পাকায় বরং মানুষেরা, যারা কিছু একটা কাণ্ড ঘটানোর পর রিয়েলাইজ করে যে অনেক দেরি হয়ে গেছে। সেই রেস্কিউ টিম এবং মেডিক সেই শিপের মধ্যে বহু মানুষের মৃতদেহ দেখতে পায়, যারা অবশ্যই সেই ক্র্যাশের কারণে মারা যায়নি, সম্ভবত কোনো বিষ। ইভেন মনিটরে তারা দেখে বুঝতে পারে যে একজনের শরীরের মধ্যে একটা ফরেন স্পেসিমেন রয়েছে, অর্থাৎ কোনো এলিয়েনের কারণে সে মারা গেছে। জোসেফ এটা থেকে বুঝতে তো পারে যে এখানে কিছুই ঠিক হয়নি, তার মনে ভয় রয়েছে। আর কিছু সময় পরেই তার ভেতরে থাকা সেই ভয়টা সত্যতে পরিণত হয়, কারণ একটা পরিপূর্ণ অ্যাডাল্ট জেনোমর্ফ তাদের উপরে আক্রমণ করে। সৌভাগ্যবশত জোসেফ কোনো মতে নিজের জীবনটা বাঁচায়। ওয়েল, এই জোসেফের জন্যই কিন্তু ওয়েন্ডি যাচ্ছে সেই স্থানে। ওয়েন্ডির এখনো মনে আছে যে তার ভাই এই স্থান ত্যাগ করে একটা ভিন গ্রহে পাড়ি দিচ্ছিল তার নতুন ডিগ্রির জন্য। সে একটা বড় ডাক্তার হতে চায়। যেমনটা দেখেছিলাম যে ওয়েন্ডি সারাটা দিন তার ভাইয়ের উপরে নজর রাখতো। ইভেন তার সিস্টেমটাকে এমনভাবে বানানো হয়েছিল যে সে লোকাল নেটওয়ার্কগুলোকে হ্যাক করে নিজের মতন করে কমান্ড দিতে পারতো সে। আমরা দেখছিলাম যে জোসেফ যখন রেজিগনেশন দিতে যায়, সে আর কাজ করতে চায় না, তবে তার রেজিগনেশনটাকে রিজেক্ট করে দেওয়া হয়, কারণ তার কন্ট্রাক্টের এখনও কয়েক মাস বাকি রয়েছে। সেটাকে কমপ্লিট না করা পর্যন্ত সে এই স্থানটা ত্যাগ করতে পারবে না। তবে ওয়েন্ডি যে সেই সিস্টেমটাকে হ্যাক করে নিয়েছিল অলরেডি, সে কিন্তু চাইলে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারতো, কিন্তু সে দেয়নি। তার মনে একটা রিগ্রেট কাজ করছে, সে ফিল করছে যে তার জন্যই তার ভাই এই স্থানটা ত্যাগ করতে পারেনি। আর আজকে এই স্থানে কোনো দুর্ঘটনায় যদি তার ভাই মারা যায়, তাহলে হয়তো সে নিজেই দায়ী হবে। সেই কারণেই কিন্তু ওয়েন্ডি ওই স্থানে যাচ্ছে। অন্যদিকে বয় ক্যাভিলিয়ারকে ফোন করেছে মিস ইউটানি, যার সেই বৃহৎ শিপটা প্রোডিজির সেই শহরে ক্র্যাশ করেছে। মিস ইউটানি জানায় যে যত ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছুর টাকা সে দিয়ে দেবে, তাকে জাস্ট বিলটা পাঠাক, যত টাকা লাগবে সে দেবে। কিন্তু বয় ক্যাভিলিয়ার সে তো কোনো ধরনের কথা আলোচনা করতে চায় না, কারণ তার মেন ধান্দা হচ্ছে সেই শিপের মধ্যে যা যা আছে সেটা সে নেবে। মিস ইউটানি জানায় যে সেটা একটা রিসার্চ ভেসেল, তবে তলে তলে সত্যটা যেন এই বয় ক্যাভিলিয়ার সেও জানে। মিস ইউটানি এখন জোরও খাটাতে পারবে না, কারণ এটা কমপ্লিটলি প্রোডিজির টেরিটরি। এখানে যদি ওয়েল্যান্ড ইউটানি যদি কোনো ফোর্স পাঠায়, তো সেটাকে একটা হস্টাইল অ্যাক্ট হিসাবে গণ্য করা হবে। ইভেন এই শিপটা যেখানে ক্র্যাশ হয়েছে এটাকে একটা অ্যাট্যাক হিসেবেও তো ধরা যেতে পারে, তাই মিস ইউটানির হাতে তো কোনো রাস্তা নেই। অন্যদিকে সেই বাচ্চারা, সেই হাইব্রিডরা, তারা সেই শিপের মধ্যে প্রবেশ করেছে। তারা প্রথমেই এক টাইপের এলিয়েন লাইফ ফর্ম দেখতে পায়, অনেকটা গাছের মতন। অন্যদিকে সেই হাইব্রিডগুলোর চোখে ক্যামেরা লাগানো, যেটার মাধ্যমে বয় ক্যাভিলিয়ার সব কিছু দেখছে। আর তার মনে তো লাড্ডু ফুটছে যে এই শিপের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিসই এখন তার। তবে যে গাছের মতন জিনিসটা দেখেছে এটা তো জাস্ট সামান্য কিছু। তারা যখন ল্যাবে প্রবেশ করে, তারা একটার পর একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পায়। প্রথমে সেই রক্তচোষা টিকগুলো, অর্থাৎ স্পিসিস 19, যারা সেই দুটো সৈন্যর রক্ত চুষে একদম তাদেরকে শুকিয়ে দিয়েছিল। বহু ছেলে পেলে সেটা দেখে ভয় পেয়ে যায়, কারণ যেমনটা বললাম তারা যথেষ্ট পাওয়ারফুল, তারা সিনথেটিক, কিন্তু তাদের ব্রেনটা কিন্তু একটা বাচ্চাদেরই। স্বাভাবিকভাবেই ভয়টা তাদের মধ্যে কাজ করছে। তবে এগুলো তো ভয়ের কিছুই না। আমরা সেখানে একটা বেড়ালকে দেখতে পাই,
যার একটা চোখ দেখে খটকা লাগছিল এবং আমরা দেখতে পাই যে তার চোখটা আচমকা বেরিয়ে আসে এবং সেটা হচ্ছে সেই প্যারাসাইটটা যেটার নাম দেওয়া হয়েছে ট্রাইফ্যানোহিঙ্কা অসিলাস। এটা চোখের মতন দেখতে একটা প্যারাসাইট যে বেসিক্যালি কোনো প্রাণীর চোখের জায়গাটা নিয়ে নেয় এবং সম্পূর্ণ প্রাণীটাকে কন্ট্রোল করা শুরু করে। তো সেই বিড়ালটার শরীরটা ত্যাগ করে প্রথমেই নিবস নামক সে মেয়েটার উপরে আক্রমণ করে, মানে তার চোখের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে, যদিও তাকে কোনো মতে সরিয়ে কোনোভাবে সেই এলিয়েনটাকে তো তারা আটকে রেখেছে। অন্যদিকে ওয়েন্ডি এবং স্লাইটলি নামক আরেকটা ছেলে তারা সেখানে বেরিয়েছে জোসেফকে খোঁজার জন্য, অর্থাৎ ওয়েন্ডির ভাইকে খোঁজার জন্য। ওয়েন্ডির ভাইকে আমরা দেখি সে আরেকটা সৈন্যর সাথে রয়েছে যে খুব আতঙ্কে রয়েছে, কারণ একটু আগে একটা জেনোমর্ফের হাত থেকে সে পালিয়েছে। তবে আর কতক্ষণ, সেই জেনোমর্ফটা আবারও সেই স্থানে আক্রমণ করে। মজার ব্যাপার হচ্ছে অত বড় একটা শিপ সেখানে বিল্ডিং এর মধ্যে ক্র্যাশ করেছে, তবে কিছু মানুষ এই বিল্ডিং এর মধ্যে রয়েছে যাদেরকে বেরোতে বলা হচ্ছে, তারা কথা শোনে না, বরং সেখানে পার্টি করছে এবং সেই জেনোমর্ফটা সেখানে চলে এসে একটা ম্যাসাকার চালায়। তারপর সেই জন্তুটা জোসেফের উপরে আক্রমণ করতেই যাবে, তখনই মরো সেখানে চলে আসে যে সেই জন্তুটা এবং জোসেফ দুজনকেই ইলেকট্রিক শক দিয়ে সেখানে অজ্ঞান করে দেয়। মরোর একমাত্র কাজ হচ্ছে সেখানে থাকা জন্তুগুলোকে সিকিউর করে নিয়ে যাওয়া, তার এটাই তো মেন মিশন ছিল, সে সেটাই করে। সেই জন্তুটাকে কোকুনের মতন কোনো একটা জিনিস দিয়ে ঢেকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তখনই কিছু সৈন্য সেখানে চলে আসে সেই রেস্কিউ টিমে, যারা মরোকে দেখে বুঝতে তো পেরে যায় যে সে একটা সাইবর্গ। মরো তাদেরকে সাবধান করে সেখান থেকে চলে যেতে বলে, তবে তারা তো যায় না। আর ততক্ষণে সেই এলিয়েনটা আবারও জেগে যায় এবং সেই সৈন্যগুলোকে হত্যা করে আবারও পালিয়ে যায়। অন্যদিকে টুটলস অর্থাৎ সেই হাইব্রিড ছেলেটা যে একজন সায়েন্টিস্ট, সেই গাছের মতন দেখতে এলিয়েনটাকে ভালো মতন বোঝার চেষ্টা করছে যে এটা আসলেই কি জিনিস। অন্যদিকে কির্শ সেই শিপের সিস্টেমটাকে ভালো মতন স্ক্যান করে আর একটা রুমের খোঁজ পায় যেখানে এলিয়েনের কিছু ডিম রয়েছে, সেই বড় বড় ডিমগুলো। কির্শ তখন স্মি নামক আর একটা ছেলেকে সেই স্থানে পাঠায় সেই ডিমগুলোকে সিকিউর করার জন্য। তবে সে একা থাকবে না, ওয়েন্ডি এবং স্লাইটলিও তার সাথে থাকবে। যাই হোক, সুখবর এটাই যে ওয়েন্ডি ফাইনালি তার ভাইকে খুঁজে পেয়ে গেছে। তবে এখনো সে সত্যটা বলেনি যে ওয়েন্ডি তার নিজেরই ছোট বোন, যদিও স্লাইটলি তাকে সত্যটা বলে দেয় এবং এই সত্যটাকে হজম করাটাও তার পক্ষে খুবই কঠিন, কারণ জোসেফ জানে যে তার ছোট বোনটা মারা গিয়েছে, তার মৃত বোনের ফিনারেলে সে গিয়েছিল, সে কি করে ফিরে আসে। তবে ওয়েন্ডির সাথে কথা বলে সে রিয়েলাইজ করে যে না, এটা তো তার নিজেরই বোন, যার প্রত্যেকটা কথা মনে আছে। যাই হোক, কিছু সময় পরেই তারা সেই কার্গো সেকশনে গিয়ে পৌঁছায় যেখানে সেই ডিমগুলো রয়েছে, আর তখনই সেই জেনোমর্ফটা তাদের উপর আক্রমণ করে এবং জোসেফকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে ওয়েন্ডি সে তো তার ভাইকে অত সহজে হারাতে দেবে না, সে চলে যায় তার পিছনে তার ভাইকে বাঁচানোর জন্য। অন্যদিকে কির্শ এবং তার টিম সব স্পেসিমেনগুলোকে সেখান থেকে সিকিউর করছে। বয় ক্যাভিলিয়ার তাকে আদেশ দিয়েই দিয়েছে যে এটার কোনো রেস্কিউ মিশন না, বরং এলিয়েনগুলোকে সিকিউর করে তাদের ল্যাবে আনতে হবে। তবে ডক্টর ডেম এবং আর্থার যখন এটা জানতে পারে, তারা তাকে প্রশ্ন করে বসে যে তাদের উদ্দেশ্য তো আলাদা ছিল, অল্প কিছু দিনের মধ্যেই এই প্রোডিজি কোম্পানি গোটা বিশ্ববাসীর সামনে এই হাইব্রিডদের প্রেস করবে। তবে বয় ক্যাভিলিয়ার তার এই প্রজেক্ট ছেড়ে এখন এই এলিয়েনগুলোর উপরে এক্সপেরিমেন্ট করা নিয়ে প্ল্যান করছে। যেমনটা বললাম, গোটা বিশ্বে এই বড় বড় কোম্পানিগুলো রাজ করছে এবং প্রোডিজিও চায় যেভাবেই হোক ওই ওয়েল্যান্ড ইটানিকে ছোট করতে। তাদের এরকম বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বায়ো ওয়েপন এই প্রোডিজি শহরে এসে ক্র্যাশ করেছে, যেটাকে প্রোডিজি এত সহজে তো ছেড়ে দেবে না, তাই না? অন্যদিকে সেই সাইবর্গ মরো যে স্লাইটলি এবং স্মিয়ের সাথে সাক্ষাৎ করে, যারা সেই ডিমগুলোকে গার্ড করছিল। এখন যেহেতু তারা বাচ্চা, তাদেরকে বোকা বানানোটাও খুব ইজি। মরো একটু কনফিউজড হয়ে যায় যে এরা প্রত্যেকেই সিন্থ, তা সত্ত্বেও এরা মানুষদের মতন কথা বলছে। এরা ভাবছে যে এদের পিতামাতা এখনো জীবিত রয়েছে, কেসটা কি আসলে? মরো যখন তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, তখনই কির্শ সেখানে চলে আসে। একই সাথে সেখানে এলিয়েন ডিমগুলো ছিল, যেটা মরোকে থেকে আচমকা হ্যাচ হওয়া শুরু করে। দেখুন, ওয়েন্ডি, স্লাইটলি, স্মি তারা প্রত্যেকেই এখানে ছিল। এই ডিমগুলো কিন্তু ততক্ষণে কিছুই হয়নি, যেমন আগের মতন ছিল তেমনই আছে। কিন্তু মরো যখন তার পাশে দাঁড়ালো, তখনই সেটা খুলে যাচ্ছিল। কেন? কারণ সে একটা সাইবর্গ, অর্থাৎ অর্ধেক মানুষ। এই ডিমগুলোর ভেতরে থাকে এক টাইপের প্রাণী যেগুলোকে ফেস হাগার্স বলে, যারা মানুষদের মুখটা জড়িয়ে ধরে ডিম পেড়ে দেয় এবং তারা বোঝে যে কোনটা অ্যাকচুয়াল মানুষ, কার মধ্যে জীবন রয়েছে। সেই কারণেই সিন্থগুলোর সামনে তারা কোনো রিয়াক্ট করেনি, বরং মরোর সামনে তারা রিয়াক্ট করছিল। মরো তো বুঝতে পেরে যায় যে এখানে তো সে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, একই সাথে সে সিন্থ এবং অ্যান্ড্রয়েডটার সাথে লড়তেও পারবে না সে, যার কারণে সে সেখান থেকে পালিয়ে চলে যায়। অন্যদিকে ওয়েন্ডি তার ভাইকে খুঁজতে বেরিয়েছে এবং সে খুঁজে পায় অ্যাকচুয়ালি। তবে সেখানে ছিল সেই জেনোমর্ফটা, যে প্রথমে জোসেফকে যথেষ্ট ঘায়েল করে, তারপর ওয়েন্ডি সরাসরি হাতাহাতি লড়াইতে তার সাথে নেমে পড়ে। তবে কিছু সময় পরেই আমরা একটা আনবিলিভেবল জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ওয়েন্ডি সেই বৃহৎ জেনোমর্ফটাকে হত্যা করে ফেলেছে। মানে এই হাইব্রিডগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। একই সাথে ওয়েন্ডির মধ্যে কিছু স্পেশাল অ্যাবিলিটিস রয়েছে, যে সে এই স্থানে সেই জন্তুগুলোর আওয়াজটা অনেক দূর থেকে শুনতে পাচ্ছে এবং তাদের ভাষাটা যেন বুঝতে পারছে। মানে তাদের আওয়াজটা এক ফ্রিকোয়েন্সির মতন তার কানে এসে ঠেকছে।
যাই হোক সেই জন্তুটার সাথে লড়াই করার পর ওয়েন্ডি যথেষ্ট ঘায়েল, অন্যদিকে তার ভাই সেও আহত। একই সাথে প্রোডিজির মিশনটাও কমপ্লিট হয়ে গেছে, তারা সেই স্পেসিমেন এবং বাকি মানুষদের নিয়ে ফিরছে সেই বেসে। বয় ক্যাভিলিয়ার তার তো মনে লাড্ডু ফুটছে, যেগুলো সে চেয়েছিল সেটা সে পেয়ে গেছে। অন্যদিকে ওয়েন্ডি চরম ঘায়েল, যার সাথে ক্যাভিলিয়ার কথা বলতে চায়, তবে সায়েন্টিস্টরা তাকে দূরে চলে যেতে বলে কারণ এখন সময় হয়নি। অ্যাকচুয়ালি সে প্রথম থেকেই সবার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, তার মধ্যে কোনো ইমোশন নেই, সে টাকা ছাড়া কিছুই বোঝে না, যেটা প্রথম থেকেই আমাদের বুঝিয়েছে। তারপর সে চলে যায় সেই ল্যাবে যেখানে জেনোমরফের ডিমগুলো রাখা ছিল। স্বাভাবিকভাবেই সে যখন ডিমটার সামনে তার মুখটা নিয়ে আসে তখনই আচমকা সেই ডিমটা খুলে যাওয়ার চেষ্টা করে, তবে কির্স তাকে সেই ল্যাবরেটরি থেকে সরিয়ে দেয়। কির্স কিন্তু সেই শিপের ম্যানিফেস্টো সম্পূর্ণ পড়েছে, সে জানে এই ডিমটা কিভাবে কাজ করে, মানে সেই ডিমটার সামনে কোনো অর্গানিক লাইফ ফর্ম আসলে তখনই সেই ডিমটা থেকে কোনো বেবি জেনোমর বা সেই ফেসহ্যাকার্সগুলো বেরোয়। অন্যদিকে স্লাইটলি এবং স্মিথ তারা খুব ভয় পেয়ে রয়েছে, কারণ সেই সাইবর্গটা অর্থাৎ মরো তাদেরকে খুব ভয় দেখিয়েছিল। বাই দ্য ওয়ে, মরো কিন্তু সেখান থেকে পালানোর আগে আমরা লক্ষ্য করেছিলাম যে স্লাইটলির কাঁধে এক টাইপের ট্রান্সমিটারের মতন কিছু একটা লাগিয়ে দেয়, যেটা অদৃশ্য। এবং বয় ক্যাভিলিয়ারের যে পার্সোনাল বডিগার্ড রয়েছে অ্যাটম, যার নাম, সে স্লাইটলিকে জিজ্ঞেস করে যে সে তার কানে কি বলছিল। স্লাইটলি সবই তো উত্তর দেয়, তবে তার কাঁধে যে একটা অদৃশ্য ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছে সেটা কিন্তু কেউ দেখতে পায়নি। অন্যদিকে সরাসরি মরো মিস ইউটানিকে ফোন করে, লুকি অবশ্যই, কারণ সে এই প্রোডিজি শহরে গা ঢাকা দিয়ে রয়েছে। যদিও সে যে মিশনে গেছিল সেটা একটা লম্বা মিশন, ডিপ স্পেস, প্রায় 65 বছর কেটে গেছে। তাকে যে মিশনটা দিয়েছিল সেটা হচ্ছে বর্তমান মিস ইউটানির গ্র্যান্ড মাদার, তো সময় তো কেটে গেছে। একই সাথে মরোর যে সম্পূর্ণ ফ্যামিলি ছিল, তার নিজের বলতে যারা ছিল তারা প্রত্যেকেই মারা গেছে, এখন আর তার কেউ নেই। সেই কারণে সে যে মিশনটা নিয়েছিল সেটাকে সে কমপ্লিট না করা পর্যন্ত ফিরবে না, সেটাই সে জানিয়ে দিয়েছে। সেই প্রোডিজিতে প্রবেশ করার সে একটা রাস্তা পেয়ে গেছে। তার যা মিশন ছিল যে সেই জন্তুগুলো, সেই স্পেসিমেনগুলোকে সিকিউরলি ওয়েল অ্যান্ড ইউটানির কাছে পৌঁছে দেওয়া, সেটা সে কমপ্লিট করবেই, এটা সে জানিয়ে দেয়। তারপরে সে সরাসরি স্লাইটলির সাথে কন্ট্যাক্ট করে, সে স্লাইটলির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে যাতে তাকে দিয়ে তার কাজটা বেরিয়ে যায়। সে তো রিয়েলাইজ করেছে যে এই রোবট, এই সিনথেটিকগুলোকে দেখতে তো বড় বড়, তবে ভেতর থেকে তো তারা ছোট বাচ্চা, এদেরকে বোকা বানানো খুবই ইজি। আর একই সাথে যেমনটা বলেছিলাম, এদেরকে মানুষ মনে হলেও এরা মানুষ তো না, বিভিন্ন চেঞ্জেস আসছে তাদের মধ্যে। সেই নিবস নামক মেয়েটার উপরে সেই চোখওয়ালা এলিয়েনটা যখন হামলা করেছিল সেটার একটা ট্রমা তার মধ্যে কাজ করছে। অন্যদিকে কার্লি নামক একটা মেয়ের মধ্যে হিংসা কাজ করছে যে শুধুমাত্র ওয়েন্ডির কেন এই সুযোগটা পেল তার নিজের নামটা পরিবর্তন করার, ওয়েন্ডি কেন সুযোগ পেল তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার, তাদেরকে এরকম সুযোগ কেন দেওয়া হচ্ছে না। তো যেহেতু তারা বাচ্চা, সেই কারণে তাদের মধ্যে এরকম অনেক হিংসাও কাজ করছে। একই সাথে সে সেই বয় ক্যাভিলিয়ারের ফেভারিট স্টুডেন্ট হতে চায়, মানে বয় ক্যাভিলিয়ার যেহেতু ওয়েন্ডিকেই বেশি প্রেফার করে, আর কেনই বা করবে না, কারণ ওয়েন্ডি হচ্ছে তার প্রথম এক্সপেরিমেন্ট, তার প্রথম হাইব্রিড। তবে কার্লি চায় যে তাকে যাতে সে ফেভারিট মনে করে। অন্যদিকে কির্স সেই ডিমটার উপরে এক্সপেরিমেন্ট করছে, একই সাথে ওয়েন্ডিরও হুশ এসেছে। কির্স যখন সেই ডিমটা কেটে সেই ফেসহ্যাকার্সটাকে সেখান থেকে বার করে, তাকে কাটাছেঁড়া করে, তখন তার আর্তনাদটা যেন ওয়েন্ডি শুনতে পাচ্ছে। সেই আওয়াজটা সরাসরি ওয়েন্ডির কানে এসে লাগছে। ওয়েন্ডি কিন্তু সরাসরি পৌঁছায় সেই ল্যাবে যেখান থেকে আওয়াজটা আসছে। তো আপনাদের যেমনটা বলেছিলাম যে সেই ফেসহ্যাকার্সগুলো, যে লার্ভাটা রয়েছে সেটা মানুষদের শরীরে ফেলে দেয়, তো কির্স সেই ফেসহ্যাকারটার শরীরটা কেটে সেই লার্ভাটাকেই বার করে এবং সেটাকে সরাসরি একটা জীবিত মানুষের লাংসের মধ্যে ঢুকিয়ে দেয়। কারণ এই লার্ভা থেকে একটা পরিপূর্ণ এলিয়েন হতে তার একটা জীবিত শরীর বা একটা জীবিত অর্গান তো প্রয়োজন। তবে ওয়েট, এই ফুসফুসটা আসলেই বা কার? ওয়েল, যেমনটা দেখেছিলাম ওয়েন্ডির ভাই যার উপরে সেই জেনোমর্ফটা আক্রমণ করেছিল সে যথেষ্ট ঘায়েল হয়েছিল, তার লাংস ফেল হয়েছিল, সেই কারণে তার ফুসফুসটা বার করে তাকে একটা নতুন লাংস দেওয়া হয়েছে। অন্যদিকে সেই ছোট ক্রিচারটার আওয়াজটা শুনে ওয়েন্ডি তো একদম অজ্ঞান হয়ে গেছিল। তার উপরে নানান টেস্ট হচ্ছে। সেই বয় ক্যাভিলিয়ার সে তো একদম ফ্যাসিনেটেড হয়ে গেছে এটা জানতে পেরে যে এতগুলো হাইব্রিড রয়েছে, তারা কেউ সেই ক্রিচারটার আওয়াজটা শুনতে পায়নি, তবে ওয়েন্ডি কেন শুনতে পেল? যেন সেই ক্রিচারগুলো তাকেই চুজ করেছে বা সে একটু স্পেশাল। বয় ক্যাভিলিয়ার চায় যে ওয়েন্ডি এই ল্যাঙ্গুয়েজটাকে যদি ট্রান্সফর্ম করে মানুষদের বোঝার মতন কোনো ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে পারে, তাহলে মানুষের এবং সেই এলিয়েনরা একে অপরের সাথে কমিউনিকেট তো করতে পারবে। ব্যাপারটা দারুণ হবে, তাই না? আমরা অলরেডি এটা বুঝতে পেরেছি যে ওয়েন্ডি কিন্তু জাস্ট সেই এলিয়েনটার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে না, বরং সেটাকে নকলও করতে পারছে। অন্যদিকে স্লাইটলির সাথে সেই সাইবর্গটা মরো, সে তো কন্ট্যাক্ট করেছে। মরো স্লাইটলির হেল্প নিয়ে সেই ফ্যাসিলিটিতে ঢুকে এলিয়েনগুলোকে উদ্ধার করে আনার প্ল্যান করছে। ছোট বাচ্চার মাথা কিভাবে খেতে হয় সেটা তো সে জানে, কারণ তারও একটা পরিবার ছিল, তার নিজেরও তো একটা ছোট মেয়ে ছিল ওর মতন বয়সী, এবং এই অল্প কিছু সময়তে সে স্লাইটলির সাথে প্রায় বন্ধুত্বও করে ফেলেছে। তবে কির্স কিন্তু সব কিছুর উপরে নজর রাখছে, সে জানে কে কি করছে, কে কার সাথে কথা বলছে, তা সত্ত্বেও সে কিন্তু কোনো অ্যাকশন নেয়নি।
অন্যদিকে সেই আই ক্রিচারটার কথা মনে আছে তো, ট্রাইফেনোইচাওসিলাস, এরকমই টাইপের একটা অদ্ভুত নাম। এবং গল্পের শুরুতেই বলেছিলাম যে এটা কিন্তু যেমন তেমন ক্রিচারদের মতন না। যেমনটা বললাম, সে একটা প্যারাসাইট, তো তাকে একটা হোস্ট দেওয়া হয়, একটা ভেড়ার সামনে তাকে ছেড়ে দেওয়া হয় এবং আমরা দেখি যে সে সেই ভেড়ার চোখটা বার করে নিজে চলে যায় সেই স্থানে, মানে তার চোখের জায়গাটা, এবং সম্পূর্ণ ভেড়াটাকে কন্ট্রোল করা শুরু করে। সে সেখানে উপস্থিত প্রত্যেকের উপরে নজর রাখছে, ইভেন সে সব কিছু যেন বুঝতে পারছে। সে যথেষ্ট স্মার্ট, বাট সে অসহায় যে এই মুহূর্তে তাকে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, সে জাস্ট সুযোগের অপেক্ষায়। অন্যদিকে নিভস নামক সেই মেয়েটা, তার মেন্টাল ব্রেকডাউন হয়েছে। যেমনটা বললাম, এই হাইব্রিডগুলো হচ্ছে প্রোটোটাইপে এবং এখানে তো সমস্যা আসবেই। একই সাথে তাদের ব্রেনটা হচ্ছে বাচ্চাদের, যারা আনপ্রেডিক্টেবল, যা খুশি তাই করতে পারে, যেটারই ভয় কিন্তু ডক্টর ডেম করছে। সেই কারণে সে প্ল্যান করেছে নিভসের স্মৃতিটাকে মুছে দেওয়ার, তার ভেতর থেকে সেই ট্রমাটাকে সরিয়ে দেওয়া। অ্যাকচুয়ালি সেই আই এলিয়েনটা যখন তার উপরে আক্রমণ করেছিল, সেটার একটা ভয় ট্রমার আকার নিয়েছে, তো সেই স্মৃতিটাকে মুছে দেওয়া প্রয়োজন। অন্যদিকে জোসেফ তার বোনকে নিয়ে খুবই চিন্তিত যে তার উপর এত চাপ দেওয়া হচ্ছে, সেই কারণে সে তার বোনকে নিয়ে বাড়ি চলে যেতে চায়, কিন্তু তাকে মনে করিয়ে দেওয়া হয় যে তার শরীরে যে লাঞ্চটা রয়েছে সেটা সেই প্রোডিজি কোম্পানির, যেটার দাম শোধ করার মতন টাকা তার কাছে নেই। একই সাথে তার বোনকে এই স্থান থেকে নিয়ে পালানোর মতনও ক্ষমতা তার নেই। তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে এখানে কাজ করার, এই প্রোডিজি কোম্পানির আন্ডারে। সে করতে তো চায় না, তবে তার হাতেও তো কোনো রাস্তা নেই। অন্যদিকে বয় ক্যাভিলিয়ার ওয়েন্ডিকে থ্রেট করে যে এই এলিয়েনগুলো ল্যাঙ্গুয়েজ যাতে তাকে ট্রান্সলেট করে বলা হয়। ওয়েন্ডি জানায় যে সেই এলিয়েনগুলো এখানে থাকতে চায় না, সেই বেবি এলিয়েনটা সে চায় না তার উপরে এক্সপেরিমেন্ট হোক, তাকে যাতে তাদের স্থানে ফেরত দিয়ে আসা হয়, ওয়েন্ডি এটাই চায়। তবে এই কথাটা শুনে বয় ক্যাভিলিয়ার তাকে ভয় দেখাতে থাকে যে সেই এলিয়েনগুলোকে তো এখান থেকে সরানো হবে না, তবে সরানো হবে তার ভাইকে, যেটা ওয়েন্ডি চায় না। বাধ্য হয়ে ওয়েন্ডি সেই বয় ক্যাভিলিয়ারের কথায় রাজি হয়ে যায় যে সে সেই এলিয়েন ল্যাঙ্গুয়েজগুলো ট্রান্সলেট করে তাকে শোনাবে। অন্যদিকে স্লাইটলি যে মরোর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল, আমরা এটাও জানতে পেরেছি যে স্লাইটলির ভালো নাম হচ্ছে আরুষ, যে চুপচাপ মরোকে হেল্প করছিল। মরো তাকে বলেছিল যে সে ল্যাব থেকে একটা ডিম চুরি করে আনতে, যেটা স্লাইটলি করতে পারেনি। সেই কারণে মরো তাকে ভয় দেখাতে থাকে, ভয় না তাকে ব্ল্যাকমেইল করতে থাকে যে স্লাইটলি যদি এই কাজটা না করে তাহলে সে তার মাকে হত্যা করে দেবে। মরো স্লাইটলির বাড়িতে গিয়ে তার মাকে ভয় দেখাতে থাকে এবং স্লাইটলি প্রচণ্ড ভয় পেয়ে রাজি হয়ে যায় সব কিছু করার জন্য যেগুলো মরো তাকে বলবে। তো স্লাইটলিকে কি করতে হবে? ওয়েল, একজন মানুষকে সেই ডিমটার সামনে নিয়ে যেতে হবে। সেই ডিমটা থেকে একটা প্রাণী সেই মানুষটার মুখে জড়াবে এবং মানুষটা অজ্ঞান হয়ে যাবে। তারপর স্লাইটলিকে সেই মানুষটাকে 1 কি 2 দিনের জন্য কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। তারপরই সেই জিনিসটা মানুষটার মুখটা থেকে পড়ে যাবে এবং মানুষটা আবার জ্ঞান ফিরে পাবে। জাস্ট এইটুকুনি করতে হবে। অর্থাৎ একজন মানুষকে সেই ল্যাবে নিয়ে যেতে হবে তার। তবে তাদের দুজনের এই কথোপকথন কিন্তু যেমনটা বলেছিলাম, কিডস কিন্তু শুনছে, তবে কোনো অ্যাকশন সে নিচ্ছে না। একই সাথে সে এটাও লক্ষ্য করেছে যে ওয়েন্ডি সেই লাঞ্চটার সামনে দাঁড়িয়ে সেই এলিয়েন ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখেছিলাম যে সেই লার্ভাটাকে সেই লাঞ্চের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং এখন সে ধীরে ধীরে ম্যাচিওর হয়ে একটা ছোট জেনোমরফের আকার নিয়েছে। সে এতটা পাওয়ারফুল যে সেই কাচের জার ভেঙে সে বাইরে বেরিয়ে যায়, কিন্তু ওয়েন্ডি সেই এলিয়েন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনোভাবে তাকে বশে করে নেয়। অর্থাৎ সে ফিগার আউট করে নিয়েছে এই ক্রিচারটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। তো একটা বড় সড়ো তো কিছু হতে চলেছে। সেখানে বাচ্চাদের মধ্যে নানান প্রশ্ন, নানান কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তাদের মধ্যে হিংসা তৈরি হচ্ছে যে ওয়েন্ডি কেন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারলো, আমরা কেন পারলাম না আমাদের পরিবারের সাথে। অন্যদিকে স্লাইটলি যে চরম চিন্তায় রয়েছে যে তার মায়ের না কিছু হয়ে যায়, তাকে একটা জীবিত মানুষকে সেই ল্যাবে নিয়ে যেতে হবে সেই ডিমের সামনে, এবং সে কাকে নিয়ে যাবে। কিডস কিন্তু সব কিছুই জানে, সে সব কিছুই দেখছে, সে জানে খারাপ কিছু আসতে চলেছে, তা সত্ত্বেও সে কেন কিছু করছে না। অন্যান্য এলিয়েন সিরিজের সিনেমাগুলোতেও আমরা দেখেছিলাম যে এই অ্যান্ড্রয়েডগুলোই অবশেষে সব ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। তো কিডস সেও কি সেরকমই কিছু একটা হবে? অন্যদিকে সেই শিপটা, যার মধ্যে চোখের মতন সেই প্যারাসাইটটা রয়েছে, সে কিছু তো একটা ফোন দিয়ে আসছে, যেন সুযোগের একটা অপেক্ষা করছে সে। তো কি হবে এবার, এটা জানতে পারবেন এই এলিয়েন আর্ট টিভি সিরিজের 3য় ভিডিওতে। অবশ্যই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণেই আমি 2টো পার্টে বানানোর সিদ্ধান্ত নিলাম এটাকে। তো সেকেন্ড পার্ট আসছে শীঘ্রই, অপেক্ষায় থাকুন, দেখা হচ্ছে তখন। আদারওয়াইজ এই সিরিজটা সম্পর্কে আপনাদের কি ওপিনিয়ন, কেমন লাগছে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যার লিঙ্কগুলো ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।